তো আজকে আমরা কি দেখব, মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল যে পার্টটা আছে সেটি দেখব। তো এক্সেল কি জিনিস বা এক্সেল কোথায় প্রয়োজন হয়? এক্সেল প্রয়োজন হয় হচ্ছে কম্পিউটার দিয়ে বিভিন্ন রকমের হিসাব নিকাশের কাজে। যত রকমের হিসাব আছে মোটামুটি সব ধরনের হিসাবই করা যায়। এখন আপনি যেহেতু হিসাব শিখছেন, আপনি যেহেতু খাতা কলমে হিসাব শিখছেন, 10-20 যোগ বিয়োগ পূরণ ভাগ শিখছেন, এখন আপনি কেমনে হিসাব করবেন, কেমনে দাগাইবেন, কেমনে কোন সূত্র ফেলবেন, সেই বিষয়টা যেমন আপনার উপর নির্ভর করে। এক্সেলটা এমনভাবে শিখতে হবে সেটা দিয়ে আপনি কেমনে হিসাব নিকাশ করবেন, হ্যাঁ, সেই বিষয়টাও আপনার উপর নির্ভর করবে। তো আজকে আমরা এক্সেলের একদম বেসিক বিষয়গুলা জানবো। দেখা যাচ্ছে? তো এক্সেল আমরা এমএস ওয়ার্ড দেখছিলাম, এমএস ওয়ার্ড পুরাটা একদম সাদা থাকে, তাই না? একদম এরকম থাকে, যেখানে খুশি সেখানে লেখা যায়। কিন্তু এক্সেল এরকম না, এক্সেল একটা জালের মতো, আমরা ইটের মতো দেখতেছি, ইটের দেয়ালের মতো দেখতেছি। তো এটাকে আমরা কিভাবে চিনব? দেখা যায় এটাকে আমরা চিনব, এটা হচ্ছে লম্বালম্বিভাবে যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হয় হচ্ছে কলাম। কি বলা হয়? তো বিল্ডিংয়ের কোন অংশটারে ভীম বলা হয় অথবা কলাম বলা হয়? যেটা লম্বালম্বি আকারে থাকে। আর পাশাপাশি যে আকারটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে সারি বা র। ঠিক আছে? আর প্রত্যেক আলাদা আলাদা যেই সেলগুলো আছে, আলাদা আলাদা যেই ইটের মতো ঘরগুলো আছে, সেটাকে বলা হয় হচ্ছে সেল। কি বলা হয়? সেল। এখন আমি যদি বলি এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? কলাম। এই কলামের নাম কি? জি। এই কলামের নাম কি? কোন পর্যন্ত এই কলামটা? 6 থেকে নিয়ে 23 পর্যন্ত। দেখতে পাচ্ছেন? অথবা আমি যদি বলি এইটার নাম কি? সেল। এটার নাম কি? এই সেলের নাম কি? B14। বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি এটারে কি বলে? র। তাহলে এই রর নাম কি? 7। এই রর নাম কি? কোন পর্যন্ত? বি থেকে নিয়ে কে পর্যন্ত। তাহলে আমরা মনে হয় চিনতে পারছি, তাই না? এক্সেলের সিস্টেম হচ্ছে, এক্সেল একটা জালের মতো থাকে, একটা সেল আরেকটা সেলের সাথে হিসাব নিকাশ হয়, একটা কলাম আরেকটা কলামের সাথে, অথবা একটা র আরেকটা রর সাথে, অথবা অনেকগুলো র কলাম নিয়ে একটা কমপ্লিট সলিউশন হইতে পারে। এই জিনিসগুলোকে চেনার জন্য আমরা কলাম আকারে চিনব, সারি আকারে চিনব, সেল আকারে কি চিনব। আর যদি কোনো স্পেসিফিক একটা সেলের মধ্যে আমি ক্লিক করি তাহলে সেটার নাম ধরে আমি চিনব, কোন সেল F9, কোন সেল M11। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এবার আসেন, এমএস ওয়ার্ডে আমরা কি করতে পারি? এমএস ওয়ার্ডে জাস্ট কার্সরটা রাইখাই আমরা যা তা লিখতে পারি, আর লিখলেই শুধু লেখা যায় আর লেখা যায় লেখা যায়। কিন্তু খেয়াল করে দেখেন, এক্সেলের ভিতরে কিন্তু আমরা যা তা লিখতে পারি না, কারণ এইখানে এটা একটা জালের মতো, যেখানেই ক্লিক করি ওইখানেই লেখাটা আটকানো থাকে। বুঝতে পারছি? তাহলে এর জন্য আমার এই এক্সেলের ভেতরে আমি তো সারি চিনে ফেললাম, এখন আমরা এই জায়গায় লেখা লিখি এবং একটু সাজুগুজুর বিষয়টা দেখব। তো সেটা কিভাবে? যেমন ধরেন আমি এইভাবে করে এই রটারে নিতে চাচ্ছি, তো এই পর্যন্ত সিলেক্ট করে ওপরে যায়া আমরা এখান থেকে মার্জ করে দিতে পারবো। মার্জ করে দিলে কি হবে? এই সমস্ত যেই অনেকগুলা সেল ছিল সব কেটে সমস্ত সেল এখন একটা সেল হয়ে গেছে। বুঝতে পারছি? আবার যদি আমি লম্বালম্বিভাবে করি, তাহলে লম্বালম্বিভাবে সিলেক্ট করে আমি এখানে যে আমি যদি মার্জ সেল বলি তাহলে এটা মার্জ হয়ে যাবে। এই আস্তে কথা কও। কিন্তু আমি এই সেলটারও আমার চোখে লাগতেছে না, এই সেলটাও আমার চোখে লাগতেছে না। তাহলে আমি এটারে কি করতে পারি? এটারে সিলেক্ট করে আমি এখানে এইখানে যে অল বর্ডারে যদি ক্লিক করি তাহলে আমার এটা বর্ডার হয়ে যাবে। এখানে যে যদি আমি বর্ডারে ক্লিক করি তাহলে আমার এটা কি বর্ডার হয়ে যাবে। এখন আমার চোখের মধ্যে পড়তেছে, ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি এভাবে নিছি, এটা কি এভাবে নিছি। এরপর আসেন যে এইটারে যদি আমি কালার করতে চাই তাহলে এখানে যাই আমি যে কোনো একটা কালার দিতে পারি। এটারে আমি যদি কালার করতে চাই তাহলে এখানে যাই আমরা কালার করতে পারি। তো আমি আবার সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি ক্লিয়ারে যাই অল ক্লিয়ার করে দিলাম, ব্যাস নাই। তাহলে আমরা আবার যদি সেই বিষয়টা দেখি, সেটা হচ্ছে ধরেন আমি এই ঘরে লিখতেছি, লিখতে লিখতে জায়গা হইতেছে না, তখন আমি কি করব? এই ঘরে লিখব, এই ঘরে যাই আবার লিখছি, এই ঘরে যায় শেষে আমি শেষে আমি যায় হচ্ছে নাম্বারিং দিলাম, এই ঘরে যায় আমি শুধু এ লিখলাম। কারণ খেয়াল করে দেখি এটার মধ্যে যেটা লিখছি দেখা যায় না, আবার এটার কারণে দেখা যায় না, এটারটা আবার এটার কারণে কি দেখা যায় না। তখন আমরা চাইলে এটাকে ধরে এইভাবে টেনে বড় করতে পারি। দেখতে পাচ্ছি? এইভাবে যদি বড় করতে যাই তখন কিন্তু আমার সম্পূর্ণ যেইটে কলাম আছে পুরাটাই বড় হয়ে গেছে। এর জন্য
আমি চাইলে নিচের ঘরটাকে ডাবল করে নিতে পারবো, সেটা আমরা দেখতেছি। এখন এটাকে আমরা কি করতে পারি, এভাবে টেনে বড় করতে পারি। এখন যদি আপনি টেনে বড় করাটা যদি আপনি বারবার করতে হয়, আপনি করবেন কি, এই কলামের এই যেই সেলের ভেতরে এটা আছে, এটা কোন পর্যন্ত যায় শেষ হয়েছে, এই দেখেন শেষে 4, শেষে কি 4, দেখছেন? তাহলে এটার যদি আমরা ভিউ করি, দেখেন শেষে কি 4, তার মানে এই পর্যন্ত, তার মানে কি এই পর্যন্ত। তো এখন আমরা এই কলামের এখানে আইসা যদি জাস্ট ডাবল ক্লিক করি, তাহলে যতটুকু ঘর আছে ততটুকু ও কলামটা ওয়াইড হয়ে যাবে, পাশে কি হয়ে যাবে। এরপর এ আছে, আমি যদি এই ইর এখানে এসে ডাবল ক্লিক করি, তখন কি অতটুকু ওয়াইড হয়ে যাবে। তো আমরা এইভাবে করেও চাইলে আমাদের কলামগুলোকে কি বড় ছোট কইরা নিতে পারি। ধরেন এই ঘরের ভিতরে আমি লিখলাম মাত্র 10, কিন্তু আমার কলাম তো অনেক বড়, আমার এত বড় কলাম দরকার নাই। এফের পরে যা ডাবল ক্লিক করলে আমার এই 10টা কি ওর মতো ছোট হয়ে যাবে। এখন যদি আমি চাই সবটাকে সিলেক্ট করে এখানে যায় যদি অল বর্ডার করে দিতে চাই, পুরাটা বর্ডার হয়ে যাবে। কিন্তু আমি যদি না বলি যে না অল বর্ডার চাই না, শুধুমাত্র নিচে বর্ডার চাই, তাহলে আমি এইখানে যে বটম বর্ডার দিলে শুধু নিচে দাগ হয়ে যাবে। সিলেক্ট করে নিতে হবে, এখানে যায় আমি যদি বটম বর্ডার দেই তাহলে আমার কি নিচে দাগ হয়ে যাবে। আর যদি একটু ঝামেলা আমি একটু ক্লিয়ার করে নেই, অথবা কন্ট্রোল জেড দিলে আমরা কোথায় চলে যেতে পারি, প্রথমে চলে যেতে পারি, তাই না? তো এখন আমরা এই যে ঘরগুলো আমরা এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে যে বললাম অল বর্ডার, তাহলে কি হয়ে গেল, সবগুলো বর্ডার হয়ে গেল। কিন্তু আমরা যদি বলি অল বর্ডার না, নিচের দিকে খালি থাকবে, তাহলে এটা কিন্তু নিচের দিকে খালি থাকবে। হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা এই একটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে আমরা বললাম অল বর্ডার, এটার চারো সাইডে কি হইলো, বর্ডার হইলো। এখন এই সেলটারে সিলেক্ট করে আমরা যদি বলি চারো সাইডে না, কোথায় থাকবে, এটার হচ্ছে এটা থাকবে হচ্ছে ডান সাইডে থাকবে। এখন আমরা দেখব যে এটা ডান সাইডে শুধু থাকবে। তো এই জিনিসটা আমরা যখন কাজ করব তখন কিন্তু এই জিনিসটা আমরা অনেক ভালো করে দেখতে পারবো, যে যদি কখনো এই সাইড দিয়ে দাগ না হয়, এরকম কোনো একটা সাইডে যদি দাগ না হয়, তখন কিন্তু আমরা ওই সাইডের দাগগুলো দিতে পারবো। তো আমরা এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে আমরা পরের অপশনে যাই। সেটা হচ্ছে যে আমরা এই যে ঘরের ভেতরে একটা নাম লিখব, অথবা আমরা হচ্ছে একটু বড় কোনো কিছু লিখব, সেই জন্য আমরা দুইটা ঘরে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেল সেন্টারে ক্লিক করলে আমার এই লেখাটা মার্জ হয়ে যাবে এবং লেখাটা মাঝখান অবধি চলে আসবে। আমরা যদি আবার এখানে যা বর্ডার দেই, তাহলে এখানে বর্ডার হয়ে যাবে। বর্ডার যদি বাদ দিয়ে দেই, তাহলে নো বর্ডার হয়ে যাবে। তাহলে আমরা বর্ডার শিখলাম, আমরা কালার শিখলাম। আর এখন যদি আমরা ফন্টের কালার করি, আমরা এমএস ওয়ার্ডে দেখছি, তাহলে আমরা ফন্টের কালারও কি করতে পারি। তাহলে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলা, সেটা হচ্ছে যে আমার এটাকে বলে সেল, এটারে বলে হচ্ছে সারি, এটারে বলে হচ্ছে কি কলাম, আর প্রত্যেকটাকে আলাদা আলাদা কি বলে, সেল বলে। আর এইগুলা জালের মতো কাজ করে, এটার এভাবে বড় করা যায়, আবার এখানে এটারেও কি করা যায়, এভাবে বড় করা যায়। এখন আমরা একটা জিনিস শিখি, এটারে মনে রাখবেন। ধরেন আমি একটা লাইন লিখতেছি, এই লাইনে 2 লাইন করতে হবে। কয় লাইন? 2 লাইন। তাহলে আমি মাঝখানে কার্সর রেখে কিবোর্ড থেকে আল্টা চাপ দিয়া ইন্টারে চাপ দিব, ইন্টারে চাপ দিলেই 2 লাইন হয়ে যাবে। 2 লাইন তো করলাম, ভালো কথা, কিন্তু লেখাগুলো তো নিচে, লেখাগুলো ওপরে নিতে চাই, তাহলে আমি এখান থেকে ওপরে নিব, অথবা এখান থেকে নিচে নিব, ডানে নিব, বামে নিব, এভাবে করে আমি লেখাটারে মডিফাই করতে পারি। ক্লিয়ার? এবার আসি, আমরা এই ঘরের ভেতরে লিখলাম একটা সংখ্যা, আমরা আবার এই ঘরের ভেতরে লিখলাম আরেকটা সংখ্যা, আবার সেই হচ্ছে আমরা এই ঘরে আরও কিছু সংখ্যা র্যান্ডম লিখে নিলাম। এখন যদি আপনি এই 200 সংখ্যাটারে পাল্টাইতে চান, তাহলে 200-র উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে যখন এই যে কার্সরটা লাফাইতেছে, এখন আমি এই সংখ্যারে পরিবর্তন করতে পারবো। বুঝতে পারছেন? আবার যখন বাইরে একটা ক্লিক করব, তখন এই ঘরটা কিন্তু কি ছেড়ে দিবে। আবার যদি এই সংখ্যাতে এখানে যদি ডাবল ক্লিক করি, তখন আমার কার্সরটা আসবে এখানে, আমি এখানে যা খুশি লিখতে পারবো, বাইরে ক্লিক করলে কি এটা ছেড়ে দিবে। তো এইভাবে করে আমরা যে কোনো সেলরে অ্যাক্টিভ করব। এখানে যদি লিখতে চাই ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক ছাড়া আমি এখানে লিখব না। ঠিক আছে? এরপর আমরা আরেকটা জিনিস শিখব, যে আমি যখন এখানে মাউস নিয়ে আসতেছি, মাউস নিয়ে আসলে আমার মাউসটা কিন্তু অনেক মোটা আকার একটা প্লাস দেখাইতেছে, তাই না? আমার মাউসটা কি অনেক মোটা আকার একটা প্লাস দেখাইতেছে। এর মানে হচ্ছে যে লম্বালম্বি একটা সেল এবং পাশাপাশি একটা সেল, এভাবে একটা মাউস তৈরি হয়েছে। এটার মানে হচ্ছে যে আমি যে কোনো সেলকে এমনি এমনি করে সিলেক্ট করে ফেলতে পারি। আমি একটা সেলকেও সিলেক্ট করতে পারি, অথবা আমি এভাবে ধরে টান দিলে অনেকগুলো সেল র কলাম একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর যখন আমি ডাবল ক্লিক করে ফেলবো, এখন কিন্তু মাউসটা এখানে কার্সর হয়ে গেছে। আর
যখন আমি কোনো সেলগুলাকে মানে অনেকগুলা সেলগুলাকে একসাথে সিলেক্ট করব, তখন যদি আমি সর্বশেষ জায়গায় যাই, সবার শেষের অপশনে যাই, তাহলে আমার এখানে একটা মুভ টুল আসবে। এই দেখেন, বোর্ডে থেকে অনেক সময় নদীর মধ্যে, জাহাজের মধ্যে যে একটা শিকল ফালা, ওটার মাথার মধ্যে কিন্তু এরকমই থাকে মুভ টুল। এই মুভ টুলের মানে হচ্ছে এখন আমি এটারে ধইরা আমি যে কোনো জায়গায় সরাই ফেলতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমরা দুইটা অপশন জানলাম, একটা হচ্ছে এভাবে সিলেক্ট হয়, আরেকটা জানলাম যে এই সবার শেষে এসে যখন আমি এভাবে ধরবো তখন এটা কি হয়, মুভ হয়। ক্লিয়ার? এবার আসেন, আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, আর এখানে লিখলাম 3, এবং আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম হচ্ছে আমি 3, এবং এখানে আমি লিখলাম হচ্ছে 6। তো এই সবগুলাকে ধরলাম, এটা বেজোড় সংখ্যা আছে। এখন যদি আমি কর্নারে নিয়ে যাই, দেখেন এইবার কিন্তু এই টুলও আসে নাই এবং এই মুভ টুলে আসে নাই, এইবার কি আসছে, এরকম একটা চিকন টুল আসছে। এখন যদি আমি কোণা ধরে টান দেই, তাহলে এই আকারে কি হবে, বেজোড় আকারে এই সংখ্যাগুলো আসতে থাকবে। অর্থাৎ আমার এই প্রথমটা ধরে সিলেক্ট করতে হবে, 1 3 5 হবে এই জায়গায়, তাই না? ভুল হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা এই তিনটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই দেখেন এখন কোণা ধরে যখনই আমি টান দিব তখন কিন্তু সিরিয়ালি এগুলো চলে আসছে। আবার যখন এখানে আমি 1 2 3 রে ধরবো, এটা কিন্তু সিরিয়াল আছে, টান দিব 4 5 6 7, অটো আসতেছে। দারুণ না বিষয়টা? আমি যখন লিখবো SAT স্যাটারডে, FAB SUN, তারপর আমি আবার কি লিখবো, সাট সান, এতটুকু লিখছি। এখন যখন আমি এটা ধরে টান দিব, মান টুয়েজ ফ্রাই চলে আসবে। আমি যখন এখানে লিখবো জান, আমি এখানে যখন লিখবো ফিফ, অথবা আমি পুরা মাসের নামও লিখতে পারি। এক্সেল কি করবে, এই কর্নারে ধরে যখন আমি এভাবে টান দিব তখন কিন্তু আমার অন্য অন্য যে মাসগুলো আছে সেগুলোও কি চলে আসবে। বুঝতে পারছি? তাহলে আমরা মাউসের একটা ব্যবহার বুঝলাম, যে আমার মাউসটা যখন এরকম থাকবে আমি এভাবে সিলেক্ট করতে পারবো। আবার আমি যখন কোনো একটা কিছু সিলেক্ট করে কর্নারে নিয়ে যাব তখন মুভ টুল আসবে, সেটা দিয়ে আমরা এভাবে করে সরাই ফেলতে পারবো। আবার যখন আমরা কোনো একটা সেলকে সিলেক্ট করে কর্নারে যে এভাবে টান দিব, তখন কিন্তু এই ওপরের সূত্র বা ওপরের যা ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা নিচের সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, ক্লিয়ারে গেলাম, ক্লিয়ার করে দিলাম। ধরেন এখন যদি আমরা বলি যে আজকে হচ্ছে 11 তারিখ এবং আজকে হচ্ছে 7 মাস, তারপর হচ্ছে 2024। তো এক্সেল এই তারিখটা লেখার পর আমি যখনই এই কোণা ধরে টান দিব, ও কিন্তু অটোমেটিক্যালি আমাকে সেই তারিখটা দেখাই দিবে। এটা আমরা কাজ করতে গেলে ভালো করে দেখে নিব না। অথবা আমরা এখানে যদি মাসের নামটা একবার লিখে নেই, কি মাস এটা, জুলাই, তাই না? জুলাই। আমরা এখানে যে একটা ক্লিক করলাম, এটা বড় হইল, আপনি কি দেখতে পাচ্ছেন না? এগুলো পারেন, দেখেন তারিখগুলোকে অটো চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে এক্সেলের বেসিক বিষয়গুলো দেখলাম। আমরা যদি একটু পজ দেই, ওকে, তো এখন আমরা বুঝলাম যে আমরা এক্সেলের কোনটারে মোটামুটি কি বলে। তা আমরা একটা হিসাব করার জন্য সবার আগে আমাদের যে কাজটা হবে হচ্ছে আমাদের প্রজেক্টর সাইজ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ঠিক করে নিব। সেখানে যে আমরা সাইজটা দিয়ে দিব A4 হবে নাকি লিগ্যাল হবে, যেটা আমরা MS ওয়ার্ডের মধ্যে দেখছি, আমরা হচ্ছে ইঞ্চিগুলো দিয়ে দিব। আমরা এখান থেকে একটা দাগ দেখতে পারতাছি এবং এই পর্যন্ত দাগটা আছে, তার মানে আমার এতটুকু হচ্ছে একটা A4 সাইজ। এখন এটা বোঝার জন্য আমরা এখান থেকে জুমটা কমাই নিব, কমাই নিলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্রথম পাতা। এবং আমরা যদি ফাইলে ক্লিক করার পর এখান থেকে প্রিন্টে যাই, প্রিন্টে গেলে আমরা দেখতে পারবো এই হচ্ছে আমাদের পেজ। অ্যান্ড পেজ সেটআপটা আমরা একটা সময় ডিটেলস দেখব শেষের সময়, অথবা আমরা যদি এখানে ক্লিক করি তাও আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা অনেক সুন্দর দেখাচ্ছে এই জায়গা থেকে। তো আমরা যদি এখন যাই ফর্মুলার দিকে, যে এক্সেলটা এতক্ষণ আমরা বলছিলাম যে সমস্ত রকমের হিসাবে ব্যবহার করা হয়, তো এখন কিভাবে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যদি পাশাপাশি দুইটা ঘর থাকে তাহলে কিন্তু আমরা ডাবল ক্লিক করার পর সমান চিহ্ন দিয়ে এই ঘরে দিয়ে ধরবো, যোগ চিহ্ন দিয়ে পরের ঘরে ধরবো, ইন্টারে চাপ দিলে আমার এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? রিজিউম দেই, তাহলে আমরা দেখলাম যে আমরা কি করছি, এই যে ফর্মুলাটা দেখি, আমরা সমান সমান দিয়ে প্রথম ঘর যোগ দ্বিতীয় ঘর, মানে প্রথম সেলের নাম কি E14, এটার নাম কি যে E14, দ্বিতীয় ঘরের নাম কি F14,
যোগ চিহ্ন দিয়ে দুইটা সেল অ্যাড্রেস বসাই দিছি, আমার এটা যোগ হয়ে গেছে। এই যোগটা আমরা করব না, আমরা এই ফর্মুলা ইউজ করব, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট চাপ দিয়া 9-এ চাপ দিলে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। এখন আমরা বলবো যে এই ঘরের নাম E14, তাহলে কিবোর্ড থেকে আমরা ই চাপতে পারি, তারপর আমরা 14 লেখা দিতে পারি। এই ঘরটা কিন্তু অটো ধইরা ফেলছে। কিবোর্ড থেকে আমরা যোগ চিহ্ন দিব, তারপর আমরা দিব হচ্ছে F, তারপর আমরা আবার টাইপ করব F14, শিফট চাপ দিয়া 9-এর পরে 0 আছে ওইখানে চাপ দিলে সেকেন্ড ব্র্যাকেট আসবে। এখন যদি আমি ইন্টারে চাপ দেই তাহলে আমার এটা কিন্তু যোগ হয়ে গেছে। অথবা আমরা এটারে সহজভাবে করতে পারি হচ্ছে যে সমান সমান সাম লেখা ফার্স্ট ব্র্যাকেট, কার্সরটা লাফাইতেছে, কার্সর এখন এখানে লিখতে বলতেছে, তো আমি আরে মাউসটা কিন্তু ফ্রি আছে। এখন আমি কি করব, এখানে না লিখে আগের মতো E14 না লিখে আমি জাস্ট মাউসটারে আইনা এই ঘরের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এখান থেকে অটো E14 নিয়ে নিছে। এখন আমি যোগের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর আমি আবার পরের ঘরে ক্লিক করব। তাইলে আমার পরের ঘরটা নিয়ে নিছে, শিফট চাপ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার চাপ দিলেই কিন্তু আমার যোগ হয়ে গেছে। এখন আমরা একটু আগে জানছিলাম যে একটা সেল বা একাধিক সেল, একটা সেল অথবা একাধিক সেল সিলেক্ট করে কর্নারে মাউসটা নিয়ে গেলে কিন্তু এরকম একটা চিকন চিহ্ন আসবে। এখন যদি আমি টান দেই তাহলে বাকিগুলা যোগ বিয়োগ যা হওয়ার তাকে হয়ে গেছে। এবং এইখানে কিন্তু 24 আছে, এর আগে যায় আমি 5 লাগাই দিলাম 524, অ্যান্ড আমি বাইরে একটা ক্লিক করার সাথে সাথে এখানে কি একটা পরিবর্তন চলে আসছে। তাহলে আমরা পাশাপাশি দুই ঘর যখন করলাম তখন কি দিলাম, যোগ চিহ্ন দিলাম। এখন আমরা এই জায়গায় যাই আবার আমরা এখানে এই সংখ্যাটা বসাইলাম, এখানে আমরা এই সংখ্যাটা বসাইলাম, কিন্তু এখানে যোগ আসলো না। কেন আসলো না? কারণ এইগুলো সিলেক্ট করে এটাকে ধরে যখন আমি এভাবে টান দিয়ে দিতাম তখনই কিন্তু আমার এটা অটো যোগ হয়ে গেল। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি অথবা আমরা যদি এখানে ফর্মুলা বারে তাকাই দেখবো আমরা যে এই সূত্রটাও কি এই ঘরের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছি? যদি আমি এখানে একটা ঘর বাড়াইতে চাই, যেমন এখানে আমি একটা ঘর বাড়াইলাম, তখন এখানে ডাবল ক্লিক কইরা সবার আগে কার্সর রাইখা এই ঘরে একটা ক্লিক করব, একটা যোগ চিহ্ন দিব, এন্টার চাপবো, এই ঘরটারেও কিন্তু নিয়ে নিছে। কিন্তু এই ঘর কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমি এই ঘরে সূত্র অ্যাপ্লাই করি নাই। এখন এটা আপনি দোকানের বেচাকিনি ধরতে পারেন, প্রোডাক্টের বেচাকিনি ধরতে পারেন। এখন আমি সবগুলারে যোগ করব। এখানে আবার যাব, সমান সমান দেওয়ার পরে সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এইবার আমি চাইলে একটা একটা করে ক্লিক করতে পারি এবং আগের মতো যোগ চিহ্ন বসাইতে পারি, যেটা আমার জন্য কষ্টদায়ক। এই কারণে আমি করব কি, কার্সর লাফানো অবস্থায় এখানে একটা ক্লিক করে ধরে এইভাবে করে টান দিব, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। G14, এই G14 থেকে G18 পর্যন্ত কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে 17 পর্যন্ত, G17 পর্যন্ত। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা শুধু যোগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মাঝখানে কিন্তু আমাদের এই ইস্টু চিহ্নটা চলে আসছে। এখন আমরা যখন ইন্টার চাপ দিব এই সকল যেই সেলের মধ্যে যেই নাম্বারগুলো ছিল সেইগুলো এখানে যোগ হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার যোগের বিষয়টা? ওকে, তাহলে এখন তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে কিভাবে যোগগুলা হয়ে যায়। যোগ সবাই বুঝছেন? ক্লিয়ার? ওকে, এখন দেখেন মজার বিষয়, যোগ চিহ্নটা তুলে শুধুমাত্র বিয়োগ চেপে দিলাম। কি চেপে দিলাম? ইন্টার চাপার সাথে সাথে বিয়োগ হয়ে গেছে। এবং এই কোণা ধরে যখনই আমি টান দিছি তখনই যার যার বিয়োগ হওয়ার কথা শেষে কি হয়ে গেছে, কিন্তু এখানে -99, কারণ এই সংখ্যাটা ছোট। তো এটাকে যদি আমরা বড় কইরা দেই, ইন্টার চাপি, তাহলে এটাও বিয়োগ হয়ে গেছে। এখন দেখেন বিয়োগ চিহ্ন তুলে দিয়ে এখন এই জায়গায় স্টার চিহ্ন, চিনেন স্টার চিহ্ন, স্টার দিয়ে ইন্টার চাপলাম, গুণ হয়ে গেছে। এবং এইগুলোকে ধরে টান দিলাম, সব গুণ হয়ে নিচে টোটাল চলে আসছে। এবং যদি এখানে ভাগ চিহ্ন অর্থাৎ স্ল্যাশ বসাই দেই, স্ল্যাশ কোথায় আছে? শিপের সাথে আছে, ইন্টার চাপার সাথে সাথে ভাগ হয়ে গেছে। অ্যান্ড যখন আমি এটাকে ধরে টান দিলাম সকল ভাগফল চলে আসছে এবং ভাগফলের নিচে যোগফল কি চলে আসছে। তাহলে যোগ বিয়োগ পূরণ ভাগ এই জিনিসটা করা কি খুব বেশি কঠিন না? তাহলে আজকে আমরা কি শিখলাম বলেন? আজকে আমরা শিখলাম হচ্ছে Ctrl+N দিয়ে আমরা আবার একটা নতুন পেজ নিলাম। আমরা শিখলাম কিভাবে এই এখন হচ্ছে মূল আসল খেলা, কিভাবে হচ্ছে যোগ বিয়োগ পূরণ ভাগ করতে হয়, এক্সেল কিভাবে কাজ করে। চলেন খুব শর্টকাট আমরা একটা হিসাব আপনাদেরকে দেখাই, যেটা আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে আপনি কি করবেন, এভাবে করে দুইটা ঘর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা যাব মার্জ অ্যান্ড সেল সেন্টার, আবারও দুইটা ঘর নিলাম, মার্জ অ্যান্ড সেল সেন্টার।
হ্যাঁ, মার্জিন সেল সেন্টার করে খালি করে নিলাম। এখন এই জায়গায় আমরা লিখলাম সুপার শপ। লেখাটা ছোট হয়ে গেছে, সিলেক্ট করে এখান থেকে বড় করব এবং এখান থেকে যে সেটারে কি করব, একটু সুন্দর ফন্ট দিব। আবার সিলেক্ট করলাম, কারণ এভাবে থাকলে আমার এইগুলা কিন্তু হাইট থাকে। আবার সেলটা সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসলাম। এরপর এটা নিচে এসে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জিন সেল সেন্টার। তারপর এখানে এসে আমরা কি লিখলাম, ঢাকা নবাবগঞ্জ, তাই না? তারপরে এই দুইটা ঘরে আমরা ধরলাম, ধরে কি পারবেন না এগুলা, কি করলাম, বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পর আমাদের মনে হলো উপরেরটা আমরা একটা কালার দিব। যেখানে না পারবেন আমাদের প্রশ্ন করবেন। নিচেরটা ধরলাম, এখানে যে আমরা কি করলাম, একটা কালার দিলাম। আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। আমরা একটু সৌন্দর্যতার জন্য মার্জিন সেল সেন্টার করব। এরপর এটারে ধরে একদম চাপাই দিব, চাপাই দিয়ে আমরা এটার ভেতরে একটা কালার দিব। কালার দেওয়ার পর আমরা এখান থেকে বর্ডার করব এবং আমরা ওপরের যেটা সেটাকেও ধরবো। ধরার পর মার্জিন সেল সেন্টার এবং এটাকে আমরা কি করব, একটুখানি চাপাই দিব। চাপাই দেওয়ার পর আমরা নিচে থেকে চাপাইতে হবে, আমরা এখান থেকে ধরে এই যে উপরে উঠাই দিলাম অ্যান্ড আমরা এখানে যায় হয়তো একটা কালার দিলাম। এরপর আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা সবগুলোকে ধরলাম, ধরে আমরা কি করলাম, অল বর্ডার দিলাম। অল বর্ডার দেওয়ার পর আমরা এখান থেকে এসে এই ঘরটা চাপাই দিলাম। চাপাই দিয়ে আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, তারপরে এই দুইটাকে ধরলাম। ধরার পর আমরা এখানে এটা ধরে দিলাম টান, সব সিরিয়াল হয়ে গেল, তাই না? এবং আমার এখানে নতুন একটা ঘর নিতে হবে। আমি এখানে যাইয়া ইনসার্টে ক্লিক করলাম, আমার এখানে একটা ঘর আসলো, কিন্তু ঘরটাকে আমি একটু বড় কইরা এই জায়গায় আমি লিখে নিলাম শিফট চাপ দিয়া SL, মানে কি সিরিয়াল নাম্বার। এরপর আমরা এই জায়গায় গেলাম, যাই আমরা সবগুলো ঘরকে সিলেক্ট করে মার্জিন সেল সেন্টার করে দিলাম। এখন এই যে ঘরটাকে আমরা মার্জিন সেল সেন্টার করলাম, বোঝার চেষ্টা করেন। সবগুলোকে সিলেক্ট করলাম, মার্জিন সেল সেন্টার করলাম, এই যেটা দিয়ে ঘরটা খালি হয়েছে হয়েছে। এখন এখানে কার্সর রেখে ফন্টমেট প্রিন্টারে ক্লিক করব। তাহলে এই ঘরটা যেমন আছে বাকি ঘরগুলোকেও আমি তেমন করে দিলাম। বাইরে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। বুঝতে পারছেন? না বুঝলে দেখেন, এই ঘরে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে আমি যখন আবার এদিকে টান দিব এই ঘরের মতো কিন্তু এই ঘরটা কি হয়ে গেছে। তাহলে আমি কিবোর্ড থেকে স্কিপ চাপলাম, সিলেকশন চলে গেল। এখন আমি এখানে লিখব কি, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম কি, মনে করেন চাল ডাল আটা ময়দা, আমরা প্রোডাক্টের নাম দিলাম। এরপর আমরা এই ঘরে কি লিখলাম, প্রাইস। কি লিখলাম, প্রাইস। তারপরে এই ঘরে আমরা লিখলাম কি, কিউটি। কিউটি মানে কি, পরিমাণ। কিউটি মানে কি, পরিমাণ। আর এই ঘরে কি লিখলাম, টোটাল। তাহলে আমার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 415 টাকা, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 50 টাকা, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 টাকা, এটার দাম হচ্ছে ধরেন এত টাকা। এখন এটা আপনি কয়টা নেবেন, দুইটা নেবেন। এটা কয়টা নেবেন, একটা নেবেন। এটা কয়টা নেবেন, দুইটা নেবেন। এটা কয়টা নেবেন, তিনটা নেবেন। এখন এখানে টোটাল প্রাইস বলেন, সূত্র বলেন, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর কারে ধরবো, প্রোডাক্টের প্রাইস, কারে ধরবো, তারপর স্টার চিহ্ন দিব, দেওয়ার পর 2 রে ক্লিক করব, তারপর ব্র্যাকেট আটকায় ইন্টার চাপার সাথে সাথে কি হয়ে গেছে, ফল আইসা পড়ছে। অ্যান্ড আমি এটা ধরে টান দিলাম, আমার টোটালটা আসছে। এখন এই ঘরে যে আমি কি করব, এই জায়গা থেকে সুন্দর করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মার্জিন সেল সেন্টার বর্ডার করে দিব। আমি এখানে যে বলবো TOTAL, টোটাল। তারপর এখানে যে এই ঘরগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বর্ডার দিয়ে দিব। বর্ডার দিয়ে দেওয়ার পর আমি এখানে যে এখানে কি লিখব, এখানে যে আমি লিখব হচ্ছে যে এই পুরাটাকে ধরি, এই পুরাটাকে ধরি, পুরাটাকে ধরে মার্জিন সেল সেন্টার। এখন এখানে আমরা কি লিখব, টোটাল প্রাইস। প্রাইস লিখে এখানে যাব, এটা না লিখলেও চলবে। এখানে সমান সমান কি করতে হবে বলেন তো, ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি সবগুলোরে ধরে টান দিব, শিফট চাপ দিয়ে পরের ব্র্যাকেট, ইন্টার চাপলাম, আমার বিল হয়েছে কত, এত টাকা। বুঝতে পারছেন? যোগ বিয়োগ পূরণ ভাগ, ক্লিয়ার? আমি কিন্তু বেসিক একটা হিসাব দেখাইলাম। কোনটা, পুরাটাই, এটা ভিডিওতে পাওয়া যাবেন। ভিডিওতে কি করি দেখেন, এটা কিভাবে বানাইছি, এগুলো কিভাবে বানাইছি। আমরা ফার্স্টের অংশ দেখছি, এই যে মার্জিন সেল সেন্টার করে, কালার করে, তাই না? তারপর কি বর্ডার করে, সেভাবে করে আমরা এই জিনিসটা বানাইছি, তাই না? বানানোর পর এই যে এই ঘরগুলারে আমরা প্রোডাক্টের নাম দিছি। এখানে আলু পেঁয়াজ যা খুশি আপনি দিতে পারেন, সাবান টাবান সব দিতে পারেন। এবং এটার প্রাইস আমরা বসাইছি। বসানোর পর এই এটাকে এটার সাথে এটা গুণ করছি, এখানে ফল আসছে, গুণ চিহ্ন, সাম, এই ঘর মাঝখানে গুণ চিহ্ন, দেখছেন? কোনা ধরে টান দিছি, আমাদের এইগুলা কি হয়ে গেছে, সবগুলোর উপর সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এখানে আমরা টোটালটা দিয়ে দিছি কত টাকা। বুঝতে পারছেন?
এখন বিষয় হচ্ছে যে আমরা একটু গুণ চিহ্ন গুণ শিখবো। গুণ তো আমরা পারি, গুণ পারি না? এখন ধরেন এই ঘরে লিখছি হচ্ছে আমরা 100, এই ঘরে লিখছি হচ্ছে 10। এখন এই 10% ছাড় দিব। এখানে একটা শার্টের দাম 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। এখানে আমি ছাড় দিব কত পার্সেন্ট? 10, তারপর হচ্ছে কি পার্সেন্ট। তাহলে 10% ছাড়ে একটা শার্টের দাম কত? এখানে যে আপনি সমান সমান দিয়ে লিখবেন হচ্ছে সাম, দিবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এই ঘরে সিলেক্ট করবেন, গুণ চিহ্ন দিয়ে এই 10% সিলেক্ট করে ইন্টার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার চাপবেন। 10% 100 টাকা ছাড়। কত টাকা ছাড়? 100 টাকা ছাড়। ডাবল ক্লিক করলাম। এখন এই পুরাটার মানে কি? 100 টাকা ছাড়। এই পুরাটার মানে কি? এখানে দেখেন, এই পুরাটার মানে কি? ডিসকাউন্ট। পুরাটার মানে কি? তো প্রথমে আমার কি ছিল? প্রোডাক্টের প্রাইস ছিল। তো প্রোডাক্টের প্রাইস কোনটা ছিল? এইটা দিলাম, এইটা এখন দিলাম মাইনাস। তো প্রোডাক্টের প্রাইস মাইনাস হচ্ছে এই হইল কি ছাড়। ইন্টার চাপার সাথে সাথে এই 10% ছাড়ে 1000 টাকা কত হয়ে গেল? 900 হয়ে গেল। বুঝছেন নাকি বুঝেন নাই? আবার সূত্রের দিকে তাকান। আবার সূত্রটা আমি অ্যাপ্লাই করি। মুছে ফেললাম। সাম লিখছি, সাম লেখার পর কি দিলাম? 1000, তারপর গুণ চিহ্ন দিলাম। কত পার্সেন্ট? 10%। ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম, ইন্টার চাপলাম। আমার তো 100 টাকা আসছে। 100 টাকাকে আমার 1000-এর সাথে বিয়োগ করতে হবে না? তাহলে এই বিয়োগটা আমি আলাদা করতে পারি। কি করতে পারি? আলাদা। কিভাবে? সমান সমান সাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি 1000-রে ধরবো, বিয়োগ দিয়ে কি আমি 100-রে ধরবো, তারপর ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলেই তো আমার 900 কি আসে। কিন্তু এই কাজটাই আমি ওপরে করব। কিভাবে করব? দেখেন, এই যে সামের পরে যায় আমি আবার এই ঘরে ধইরা আমি বিয়োগ চিহ্ন বসা ইন্টার দিলেই তো আমার 900 হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে এখন আপনি যে দোকানের হিসাবটা করলেন, দোকানের হিসাব করার পরে সেই ব্যক্তি কি আপনাকে বলবে না ভাই আমার কি ডিসকাউন্ট নাই? এগুলো তো বলতেই পারে। তাহলে আপনি আবার কি করবেন? আলাদা একটা ঘরে হিসাব করবেন যে আপনার এগুলোর ক্রয় মূল্য কত। তাহলে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C, সিলেক্ট করার পর আমি এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। আমি ধরলাম এটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 400 টাকা। এটার ক্রয় মূল্য ছিল কত? ধরেন 40 টাকা। এটার ক্রয় মূল্য ছিল কত? ধরেন 80 টাকা। এটার ক্রয় মূল্য ছিল কত? ধরেন 40 টাকা। তাহলে এই টোটাল আমার নামাইতে হবে না? আমার কত? এই হলো সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সবগুলাকে ধরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে ইন্টার চাপলাম। আমার ক্রয় মূল্য 560। ক্রয় মূল্য কত? 560। তো এখন আমার ক্রয় মূল্য যে 560, তাহলে সে কয়টা করে নিছে? এই কয়টা করে নিছে। তাহলে এই কয়টাকে আমি কপি করে এই পাশে বসাই, এই যেখানে ধরে কন্ট্রোল-V চাপলাম, চলে আসলো। তো এখন আমার এই জায়গায় কি দিতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। সমান সমান কি সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবারও কিন্তু করতেছি, গুণ চিহ্ন দিয়ে দিলাম, তারপর এটা দিয়ে দিলাম, এরপর আটকায় দিলাম। আটকায় দেওয়ার পর এখন আমি যখন ইন্টার চাপবো আমার এটার মূল্য আসে কত? 800। কিন্তু ওইখানে কত আসছে? 830। অ্যান্ড আমি যদি সাব টোটাল বের করতে যাই আমার কি করতে হবে বলেন? সমান সমান সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি সবগুলোরে ধরে টান দিব, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার চাপলে আমার 1120। তাহলে আমার লাভ কত হয়েছে আমি এই ফাঁকে দেখতে চাই। আমি এই জায়গায় কি দেখতে চাই? সমান সমান সাম, বলেন লাভ কেমনে বের করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? বড় সংখ্যাটার আগে রাখছি। 122 টাকা। কত টাকা? 122 টাকা। এখন আপনি এখানে আইসা লিখতে পারেন DISCOUNT, ডিসকাউন্ট। আর আপনি বললেন ঠিক আছে তোমাকে আমি 20 টাকা ছাড় দিয়ে দিলাম। তাহলে এখন টোটাল পেয়েবল অ্যামাউন্ট, টোটাল পে কত? তাহলে এখানে এসে কি করতে হবে এখন বলেন? এখন এত সূত্র না ফালাইয়া সমান সমান এই ঘর, বিয়োগ চিহ্ন, পরের ঘর, ইন্টার চাপলাম। তুমি আমাকে এই যে এই টাকাটা পে করো, 1222 টাকা পে করো। বুঝতে পারছি? 42 টাকা আমি 20 টাকা ছাড় দিয়ে দিলাম। তাহলে কি বুঝতে পারছি? যোগ বিয়োগ পূরণ ভাগ দিয়ে এটা সম্ভব। এবং যদি আমি ডিসকাউন্টে ছাড় দিতে চাই যে তুমি 5% ডিসকাউন্ট দিব, 10% ডিসকাউন্ট দিব, তাও কিন্তু আমরা এটা করতে পারি। আমরা নেক্সট কোনো সূত্রের মধ্যে এই জিনিসটা দেখব।